জাকসুর ইলেকশনে ভিপি হিসেবে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। এটার পেছনের গোপন রহস্যটা আসলে কি? শিবিরের জিএস প্রার্থী যেখানে ৩,৩০০-র উপরে ভোট পেয়েছে, সেখানে ভিপি প্রার্থী কেন ২৩৯২ ভোট পাবে? এই প্রশ্ন। তাহলে জিতুকে কি শিবির নিজেরাই ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল অন্যান্যদের ভোটকে ভাগ করে দেওয়ার জন্য? প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলাপ করব জাকসুর ইলেকশনের গোপনীয়তা ফাঁস এবং চমক নিয়ে। তার আগে আরও কিছু বিষয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবির যেই বিজয়টি পেয়েছে ভিপিকে বাদ দিলেও, সেটি কিন্তু ব্যাপক। ২০টি পদে তারা জয় পেয়েছে। এটাকে এক ধরনের নিরঙ্কুশ বিজয় বলা যায়। তাদের প্রত্যাশার বাইরে মাত্র 5টি পদ বা আসন ছিল, তার মধ্যে 2টি বাকছাস এবং 1টি স্বতন্ত্র ভিপি, 3টি, আর 2টি পদ আরেকটি প্যানেল থেকে জিতেছে। অর্থাৎ সর্বমোট 5টি পদে অন্যরা জিতেছে, বাকি 20টি এককভাবে শিবির জিতেছে। আরেকটি চমক হলো, শিবিরের যতগুলো প্রার্থী, নারী প্রার্থী ছিল তাদের প্যানেলে, সবাই বিজয়ী হয়েছে। এটি একটি মারাত্মক চমক। তবে আশ্চর্যজনক একটি প্রশ্ন করতেই হয় এবং এই প্রশ্নের সমাধানেও সময় লাগলেও আসা উচিত। সেটি হলো, বামদের লীলাখেলা ঘর, আঁতুড় ঘর হিসাবে খ্যাত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বামরা কোথায়? তাদের প্যানেলই বা কোথায়? নাকি তারাই আসলে জিতুকে ভোট দিয়েছে? এইসব আলোচনার আগে আমরা আলাপ করে নিই কিছু দারুণ বিষয়। 81% মানুষ বাংলাদেশে গণভোট চায়, অর্থাৎ বিএনপির মতামতের সাথে তারা একমত নয়। বিএনপি খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার আসনে আসীন হতে চায়, তারপর জাতিকে নিয়ে লীলা খেলা খেলতে চায়, আওয়ামী লীগের সাথে দেন দরবারে যেতে চায়। কিন্তু তারা জনগণের সাথে কোনোভাবে একমত হতে পারছে না। জনগণের সাথে যদি পালসের মিল না থাকে, তাহলে কোনোভাবেই কি তারা ক্ষমতায় আসতে পারবে? যেটা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য বিষয়। মাহফুজ আলম দেশের বাইরে গিয়ে আবারও চিহ্নিত আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। তার গাড়িতে ডিম মারা হয়েছে, তাকে ধাওয়া করার চেষ্টা করা হয়েছে। বিষয় হলো, এর জন্য সরকারের কোনো প্রতিবাদ নেই, আইনি কোনো ব্যবস্থা নেই। তাহলে এটা কি তাদের উপরে হামলার ড্রেস রিহার্সেল হয়ে যাচ্ছে? আরও আশ্চর্যজনক বিষয় হলো, মাহফুজুর আলমের উপরে হামলার নিন্দা জানায়নি একটি রাজনৈতিক দলও এখন পর্যন্ত। এটা কি দৈন্যতা নাকি দূরত্ব? বুঝে আসছে না। তবে দূরত্ব নিশ্চিত, দৈন্যতা এটাও নিশ্চিত। দৈন্যতা না থাকলে দূরত্ব হয় না। বাংলাদেশের অমর গীতিকার, বিবিসির ঘোষিত সেরা 10 জন গীতিকারের একজন আবু জাকির আবু জাফর। গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই পদ্মা এই মেঘনা এই যমুনার সুরমানন্দিত তটে। এই গানের লেখক মারা গিয়েছেন এখন থেকে 9 মাস আগে। তার সাবেক স্ত্রী ফরিদা পারভিন মারা গিয়েছেন গতকাল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এটা বললাম এই কারণে, তার হাজব্যান্ড অর্থাৎ জাকির আবু জাফর কারমাইকেল কলেজের শিক্ষক ছিলেন এক সময়। তাকে তিনি যখন গান লিখতেন আর তার স্ত্রী গাইতেন, অথচ এই গান নিয়েই তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে, কিন্তু কেউ তাদেরকে এই কাপলকে, দম্পতিকে বিচ্ছিন্ন হিসেবে দেখেনি। এই কারণে তার সাথে জিনিসটি এসে গেছে। আবার তার মৃত্যুর মাত্র 9 মাস পরেই তার সাবেক স্ত্রী মৃত্যুবরণ করেছে। আমরা ফিরে আসি রাজশাহী ইউনিভার্সিটির সেই রহস্যে। এই জিতু একসময় ছাত্রলীগের কর্মী ছিল বা নেতা ছিল, কিন্তু জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ ত্যাগ করে সাধারণ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল এই রাশিদুল জিতু। এরপরে ক্যাম্পাসে ঠিক ছাত্রদল যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের নেতা কর্মীদেরকে
সমর্থকদেরকে আধারিং করার চেষ্টা করছে, ফ্রেমিং করার চেষ্টা করছে, অথবা আমাদের মিডিয়াতে রোকসানাঞ্জুম নিকোল, খালেদ মহিউদ্দিন বা আপনার কাজী জেসিনরা বা আপনার এই যে নাজনীন মুন্নি, এরা যেভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে, ট্যাগিং দেওয়ার চেষ্টা করছে, আদারিং করার চেষ্টা করছে, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসেও ঠিক একইভাবে শিবিরকে ফ্রেমিং, আদারিং এবং ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছিল। তখন এই সময়েও জিতু এসবের বিরোধিতা করেছে, অর্থাৎ কিঞ্চিতভাবে শিবিরের পক্ষ নিয়েছে, যে কারণে অনেকে ধারণা করছে জিতুর সাথে শিবিরের এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে এবং শিবির নিজেই চেয়েছে সে বিজয় লাভ করুক, কারণ তারা ইনক্লুসিভিটি চায়, একসাথে কাজ করতে তারা আগ্রহী থাকে। সেই হিসেবে যদি আমরা বলতে চাই বা এটা কিন্তু নিশ্চিত বিষয় না, ধারণা, ইকুয়েশন যদি মিলাতে চাই তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে শিবির নতুন একটি ফাঁদ পেতেছে, খেলা খেলেছে ব্যাপারটিকে আরও ইনক্লুসিভ করার জন্য, এবং সেখানে শিবিরের বিজয়টা ছিল অনেকটা নিশ্চিত। শিবির শেষ পর্যন্ত ভেবে চিনতে হয়তোবা একটি পদ ছেড়ে দিয়েছে, এমনও হতে পারে। কারণ জাহাঙ্গীরনগরে যে ঘটনা ঘটেছে, রেজাল্ট ঘটনার ক্ষেত্রে 3 দিন, আমরা 72 ঘন্টা বা কিছু সময় বাদ দিলে 60 ঘন্টাও যদি আমরা ধরি, এটা খুবই খুবই অস্বাভাবিক একটি ঘটনা। একটা ইউনিভার্সিটির শিক্ষকদের নির্বাচন কমিশনার, প্রক্টোরিয়াল বডি বা অ্যাডমিনিস্ট্রেশনের এত বড় অযোগ্যতা থাকার কথা না, যে মাত্র 8,000 9,000 ভোট গণতে তাদের এত সময় লাগবে। এটা বিস্ময়কর একটি বিষয়। সেই জিনিসটি সম্ভবত শিবিরের সাথে তারা নেগোসিয়েশনে গিয়েছে, 1-2টি পদ ছেড়ে দিলে ভালো হয়। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে এত ভূমিধস বিজয়ের পর ভারতে পর্যন্ত সংসদে আলোচনা হয়েছে, শশী থারুর আলোচনা করেছে, এবং আশেপাশের দেশগুলো ভয় পেয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বাংলাদেশের ভিতরে ভয় পেতে যাচ্ছিল তারেক রহমান, যে তার যে ভূমিধস লস হচ্ছে। আরও একটি বিষয় আশ্চর্য হলো যে ছাত্রদল মাত্র নির্বাচন শেষ হওয়ার 10 মিনিট আগে নির্বাচন বর্জন করেও তারা একটি পদও পায়নি। জাহাঙ্গীরনগরকে এই প্রশ্ন চিরকাল ভুগিয়ে যাবে, ছাত্রদলকে এই যন্ত্রণা চিরকাল কষ্ট দিয়ে যাবে, বিএনপিকে এই জিনিসটি চিরকাল ভাবিয়ে যাবে। কারণ এত বড় একটা ইউনিভার্সিটি, এতদিনের কাজ, অতীতে তাদের প্যানেল নির্বাচিত হয়েছিল, সেই প্যানেল এখন একটি পদও পেল না। এর ভিতরে ত্রুটিটা কোথায়, বিচ্যুতি কোথায়, অথবা গেমটা কোথায়, বিএনপির ব্যর্থতা কোথায়, বিএনপি বা ছাত্রদলকে ছাত্ররা এত অপছন্দ হলো কেন? তাছাড়া যা ঢাকাতে এত বেশি ভূমিধস বিজয়ের পরেও আমি ভেবেছিলাম জাহাঙ্গীরনগরে হয়তো 50-50 পাবে, অর্ধেক পাবে তারা, অর্ধেক অন্যরা পাবে। কারণ এটা একটা ভিন্ন রকম ইউনিভার্সিটি। একদিক দিয়ে এটি হলো প্রায় শতভাগ আবাসিক ইউনিভার্সিটি, সকল ছাত্ররা এখানে হলে বসবাস করে। আরেক দিক দিয়ে হলো এখানে চিরকাল বামপন্থীদের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত, বামপন্থীদের উত্থান ক্ষেত্র হিসেবে পরিচিত। সেখানে একটু ব্যতিক্রম হতেই পারে, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে দেখা গেল যে প্রায় তারা পূর্ণ প্যানেলে জিতে গিয়েছে। আপনাদেরকেও নিশ্চয়ই জিনিসটি ভাবছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।